কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি বাংলা বলছে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ বাংলা বলছের আলোচনায় অবশ্যই যাব, কিন্তু তার আগে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে দৃষ্টি আকর্ষণ করব দর্শকদের, যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে বসেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার যে মামলা হয়েছিল, সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন নির্যাতিতা। মামলায় রাজ্য এবং কেন্দ্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে নোটিশও দেওয়া হয়েছিল, এবং সেই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এবং 4 বিধায়ক কুণাল ঘোষ এরা কিছু মন্তব্য করেছিলেন, যার প্রেক্ষিতে রাজ্যপাল মানহানি হয়েছে এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন, এবং হাইকোর্টের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী কুণাল ঘোষ সহ বিধায়কদের এ বিষয়ে মুখ খুলতে বারণ করেছিলেন। এই তারই প্রেক্ষিতে সেই সিদ্ধান্তকে কলকাতা হাইকোর্টের মানহানির মামলায় সিঙ্গেল বেঞ্চের যে রায়, তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে এবার আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি হতে চলেছে বলেই জানতে পারছি। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা। রাজভবনে যে অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু সেই তারপরেই যেহেতু রাজ্যপালের রক্ষা কবচ রয়েছে, সেই কারণে সেই তদন্ত এগোনো সম্ভব হয়নি। একদিকে যেমন রাজ্যপাল কলকাতা পুলিশ কমিশনার এবং ডেপুটি কমিশনারকে অপসারণের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানান, তার পাশাপাশি এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি যেহেতু রাজ্যপালের রক্ষা কবচ আছে, সেই কারণে পুলিশের পক্ষ থেকেও তদন্ত অগ্রসর হওয়া সম্ভব হয়নি। অস্থায়ী মহিলা কর্মী তিনি যে বিচার পাচ্ছেন না, সেই অভিযোগ জানিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালতে আজকে সেই মামলার শুনানি হয়, এবং সুপ্রিম কোর্ট এই বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, এই দুই সরকারের ঠিক কী বক্তব্য তা জানতে চেয়ে 3 সপ্তাহ সময় দিয়েছে। 3 সপ্তাহের মধ্যে দুই সরকারকে তাদের বক্তব্য জানাতে হবে, এবং 3 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি। আজকে এই মামলায় যে প্রশ্নগুলো ওই অস্থায়ী মহিলা কর্মীর আইনজীবীর পক্ষ থেকে তোলা হয়েছে, যে যেহেতু একজনের পদ আছে, খুব স্বাভাবিকভাবেই তার জন্য তার একটি রক্ষা কবচ রয়েছে, সেই জন্য কেউ যদি বিচার না পান কোনো অন্যায়ের, তাহলে সেটা কি তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না? এবং তার প্রেক্ষিতেই কিন্তু শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ, এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে তাদের বক্তব্য শুনতে চেয়েছেন সুপ্রিম কোর্ট। একদিকে যখন এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা চলছে, তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা দেখছি আজকে দিনভর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি, কখনো সেটা কৃষ্ণনগর, কখনো সেটা কাঁকসা, কখনো সেটা ব্যারাকপুর, বন্দুক পিস্তলের ছড়াছড়ি। কেউ বন্দুক হাতে নিয়ে কাউকে ভয় দেখাচ্ছে, কেউ গুলি চালিয়ে দিচ্ছে, কেউ ছবি তুলছে। এই ঘটনা ঘটছে। এত সহজলভ্য হয়ে গিয়েছে আগ্নেয়াস্ত্র, পুলিশ কি কোনো খবরই পাচ্ছে না? এবং এখনো পর্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সেই অর্থে গুরুত্বপূর্ণ 2টি ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। ফলে সেই প্রশ্ন উঠছে বিরোধীদের পক্ষ থেকে, যে কেন এভাবে আগ্নেয়াস্ত্রের এই ঝলকানি এই গোটা বাংলা জুড়ে। আমরা এই বিষয়গুলি নিয়ে চর্চা করব আমাদের বাংলা বলছেন মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার, আমাদের সঙ্গে রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র, এবং রয়েছে সিপিআই এর মুখপাত্র গৌতম রায়। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। এই আলোচনার একেবারে শুরুতে আমি আসব যে বিষয়টি, সেটি রাজ্যপালের বিষয়। পদ এবং ক্ষমতা এই দুটিকে ব্যবহার করে তার বিরুদ্ধে ওঠা যে অভিযোগ, সেই অভিযোগ থেকে কি আড়াল করে থাকাটা কতটা সমীচীন, কি এই যে প্রশ্ন উঠছে তারই উত্তর একদম প্রথমে শুনতে চাইব ভারতীয় জনতা পার্টির মুখপাত্রের কাছ থেকে দীপঙ্কর সরকার। দেখুন, সংবিধান অনুসারে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল যারা শপথে যতদিন থাকেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। এটা সাংবিধানিক বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান লিখেছে, সেই সংবিধানে বাধ্যবাধকতা রয়েছে। এবং আজকে যে মামলার কথা বলছেন, সুপ্রিম কোর্ট তো সুন্দর গাইডলাইন দিয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে তার একটা বক্তব্য জানাতে হবে, যে প্রয়োজনে কেন্দ্রীয় সরকারকে একটা পার্টিতে অংশগ্রহণ করানো বা যুক্ত করা যেতে পারে, সেটাও বলেছে। আমরা নিশ্চয়ই চাই যদি সত্যি সত্যি কিছু ঘটনা ঘটুক। বিজেপি খুব স্পষ্টভাবেই বলছে তারা নিশ্চয়ই চান যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তার যেন আইনানুগ পদক্ষেপ হয়। সিপিআই কি বলছে? ঘটনা হচ্ছে যে রাজ্যপাল বা রাষ্ট্রপতি তার রক্ষা কবচ থাকতে পারে,
তিনি দেশের প্রধান হতে পারেন, কিন্তু তিনি যদি অন্যায় করেন, তিনি যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হন, কোনো ধরনের কোনো ব্যভিচার করেন, কোনো ধরনের কোনো খারাপ কাজ করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে না, এটাও কথা বলা নেই। এবং স্বাভাবিকভাবেই যেটা সাবজুডিস কেস, সুপ্রিম কোর্ট সঙ্গত কারণেই বলেছেন যে দরকার হলে কেন্দ্রীয় সরকারকে ট্যাগ করে নেওয়া হবে, কেন্দ্রীয় সরকারের বক্তব্য, রাজ্য সরকারের বক্তব্য সব আমরা শুনবো, শুনে আমরা সিদ্ধান্ত করব। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটাকে আমাদের স্বাগত জানানো উচিত এবং এইটা সিরিয়াসলি বলা উচিত যে এখানে রাজ্যপাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বড় কথা নয়। বড় কথা হচ্ছে অন্যায় করলে, দুর্নীতি করলে, ব্যভিচার করলে, খারাপ কাজ করলে হি অর শি মাস্ট বি পানিশড বাই দি ল। কিন্তু এই যে ধরুন রক্ষা কবচ থাকলে তো সেইটা, এই যে মাস্ট বি পানিশড, সেটা তো সম্ভব হচ্ছে না। সেটা তো রক্ষা কবচ, সেটাও তো সাংবিধানিক বিষয়। তার মানে এই দুটোর মধ্যে একটা সংবিধানেরই দুটো জায়গায় কি একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে বলে মনে করছেন? না, সুপ্রিম কোর্ট, এখন ঘটনা হচ্ছে যেহেতু সুপ্রিম কোর্ট বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারাধীন, এবং সুপ্রিম কোর্ট নিশ্চয়ই দুটো গভর্নমেন্টেরই কথা শুনবেন, শুনে জাজমেন্ট দেবেন। কিন্তু ঘটনাটা ঠিক যে অন্যায় এবং এই ধরনের ব্যভিচার যেটা ঘটেছে, এই মেয়েটি বলছে তার যদি সত্যিই সম্মানহানি হয়ে থাকে এবং যদি সেটা স্বীকৃতি পায় এবং সেই তথ্য অনুসন্ধান অনুযায়ী যদি কোর্ট সেটা রায় দেয়, স্বাভাবিকভাবেই তো সেটা অ্যাক্টিভাইজ হবে। আমি আবারও আসবো বিজেপির মুখপাত্রের কাছে। এই যে প্রশ্নটা উঠছে যে তাহলে যেহেতু সংবিধানই তাকে একটা রক্ষা কবচ দিচ্ছে, তাহলে তিনি যতদিন রাজ্যপাল থাকবেন, অর্থাৎ তার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তদন্তটা এগোবে না, এটা কি কোনো মানে কিভাবে দেখছেন? সংবিধানে আমি তো পরিষ্কার বলছি, সংবিধানে বলা আছে, যে ধারাগুলি যেভাবে উল্লেখ করা আছে আমি সেভাবেই বললাম, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। কিন্তু যেহেতু এরকম একটা ঘটনা হয়েছে, তার তদন্ত হোক। এবং যেহেতু সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন দিয়েছে এবং সুপ্রিম কোর্ট গাইডলাইনের সাথে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় সরকারকে যুক্ত করে এর ভিতরে বক্তব্য জানতে চেয়েছেন এবং তাদের মতামত জানতে চেয়েছেন। নিশ্চয়ই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এ বিষয়ে তাদের মতামত জানাবেন, এবং যদি কোনো রকম ঘটনা ঘটে থাকে এবং ঘটনাটা চক্রান্ত কিনা সেটাও যদি তদন্ত করা হয়ে থাকে এবং সেই বিষয়টা যদি দেখানো হয় এবং যিনি যার সাথে হয়েছে সেটা যদি বাস্তবসম্মত হয়ে থাকে, সেটাও যখন মেনে নেওয়ার বিষয় নেই এবং সে যেখানেই হোক না কেন। কিন্তু এটা করা শোভনীয় নয় এবং এটা হওয়া উচিত নয় কিনা সেটা পরের কথা, কিন্তু হয়েছে কিনা সেটা বিচার করার দায়িত্ব যেহেতু সুপ্রিম কোর্টের আছে, সুপ্রিম কোর্ট দেখুক কি হবে। এটা তো আমরা এখানে বললে বসলেই হবে না। প্রথম কথা হচ্ছে যে এরকম অভিযোগ, যদিও এটা অনভিপ্রেত এবং একজন মহিলা নয়, দুজন মহিলার এরকম অভিযোগ আছে, এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে বারংবার রাজ্য বিজেপি বা বিজেপি নেতৃত্বে তাদের অবস্থান চেঞ্জ হচ্ছে। তারা একবার রাজ্যপালের পক্ষে দাঁড়াচ্ছেন, আজকে আবার অন্য কথা বলছেন। কিন্তু আমাদের পরিষ্কার এরকম প্রেসিডেন্ট নেই তা নয়। কি কৃষ্ণ, আপনাকে একটু থামাচ্ছি, আপনাকে একটা তথ্য দিই। এই মুহূর্তে রাজ্যপাল যে টুইট করেছেন, সেই টুইটে তিনি লিখেছেন, রাজভবন অ্যাসার্টস দ্য চার্জেস আর ইঞ্জিনিয়ার্ড বাই দ্য চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। মানে এইটা তো আমি বলছি উনি একটা অন্য দিকে নিয়ে যাচ্ছেন, যেহেতু উনি জানেন যে যেহেতু এখন উনি একটা রক্ষা কবচের আওতায় আছেন, এটা যদিও যখন উনি সাধারণ নাগরিক হয়ে যাবেন তখন এর শাস্তিটাও ভয়াবহ, কিন্তু সেটা থেকে হয়তো উনি শঙ্কিত হয়ে পড়ছেন। এখন আমি বলে রাখি, আমাদের এই রাজ্যতে বা ভারতবর্ষের অন্যান্য অঙ্গরাজ্যতে এরকম রাজভবন বা এরকম যাদের রক্ষা কবচ আছে তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ কিন্তু প্রথম নয়। আমাদের এই রাজ্যতেও আরও ঘটনা ঘটেছে। আমি সেই গভর্নরের নাম না নিয়ে বলছি, তৎকালীন মুখ্যমন্ত্রী সেই গভর্নরের কাছে যখন এই তথ্যগুলো তুলে ধরেন, উনি রিজাইন করে চলে যান। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যারা তাদের অ্যাপয়েন্টিং অথরিটি, মানে গভর্নরকে যারা নিয়োগ করেন, তারা তাকে উইথড্র করে নিতে পারে। এই ক্ষেত্রে যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বা বিজেপির কেন্দ্রীয় সরকার, তারা কেন এরকম একটা ব্যক্তিকে যে প্রতিদিন যে রাজভবনকে কলুষিত করছে না, বিজেপিরও কেন্দ্রীয় নেতৃত্বের এই যে চয়নের যে মাপকাঠি সেটাকেও কলুষিত করছে, তাকে কেন গায়ের জোরে রিটেন করে রেখেছেন? উইথড্র করে নিলেই তো হয়ে যায়। উনার সব কিছু তো কোর্টে যাবে, আগামী দিন তদন্ত হবে, সব কিছুই হবে। উনাকে গভর্নরশিপ থেকে উইথড্র করে নিলেই তো লেটার চুকে যায়। কিন্তু এই যে গায়ের জোরে এইসব এলিমেন্টকে, এইসব এলিমেন্ট আমরা বিশ্বভারতীর ক্ষেত্রেও দেখেছি যে একটা দিল্লির ইউনিভার্সিটির যে তদন্ত কমিটির সরাসরি গাইডলাইন ছিল যে এই ব্যক্তির বিরুদ্ধে মলেস্টেশনের অভিযোগ প্রমাণিত এবং এই ব্যক্তি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আগামী দিন কোনো দায়িত্বে থাকতে পারবেন না, তাকে এখানকার ভাইস চ্যান্সেলর করে পাঠিয়ে দিলেন।
এবং গায়ের জোরে রাখলেন। এটা বারবার যখন প্রকাশিত হলো এবং তার যে উন্নাসিক ব্যবহার আচরণ, এমনকি কবিগুরুর নামকে কুলসিত করার বারবার ঘটনা হলো, তাকেও গায়ের জোরে রাখলো। তার টার্ম শেষ হয়ে যাওয়ার পরেই তিনি শুধু গেলেন। তো এই ক্ষেত্রেও গভর্নরকে গায়ের জোরে রাখা হচ্ছে। দেখা যাক, আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমি আসবো বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকারের কাছে। রাজ্যপাল বলছেন আজকে, যে কিছুক্ষণ আগে যে টুইট করেছেন সেই টুইটেও তিনি বলছেন যে তিনি এই ঘটনায় তিনি নিরপরাধ। তাহলে রক্ষা কবচের আওতা থেকে বাইরে বেরিয়ে এসে তিনি তদন্তকে সহযোগিতা না করে উল্টে কলকাতা পুলিশ কমিশনার এবং ডেপুটি কমিশনারকে অপসারণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হচ্ছেন কেন? আপনারা কি মনে করেন? শুধু কলকাতা পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার যে অন্যায়গুলো করেছে সেগুলোকে প্রতিবাদ, সেগুলোকে সমর্থনযোগ্য? আমি আমার রাজভবনে কে দেখা করতে যাবে, পুলিশ কমিশনার আটকে দিচ্ছে বিরোধী দলের নেতাকে, ঢুকতে দিল না, সে তার অতিথি, সে তার কাছে দেখা করতে যাবে, সেই জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অপসারণ চেয়েছে। এটা একটা কারণ, তো কারণ অনেকগুলো আছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলা আছে, যে কারণে সেটা এই কারণে। তার বিরুদ্ধে কথা না বলতে তুমি বলো না, তুমি বলো, আপনি শুনুন। না বলে না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অপসারণের যে দাবি, তার পেছনে কিন্তু তার বিরুদ্ধে হওয়া তদন্ত, বিরোধী দলনেতাকে আটকানোটা কারণটা। ঠিক আছে, এটা তো তোমার কাছে খবর, আমার কাছে বলতে দাও তাহলে। ঠিক আছে, তোমারটা বলা হয়েছে, তাহলে বলতে না দিলে তাহলে তো বলো, তাহলে চিল্লাই লাভ নেই, লোকে খারাপ বলে। শোনো, যেটা হচ্ছে গিয়ে যে এটা একটা কারণ যে পশ্চিমবঙ্গের একের পর এক দুর্নীতির বিরুদ্ধে এই লোক সচার হয়েছে। এই লোকের যে সোচ্চার ভূমিকা, সেটাকে বন্ধ করার জন্য এবং এই পুলিশ কমিশনার এবং ডেপুটি পুলিশ কমিশনার তাদের যে সংবিধান অনুযায়ী যে দায়িত্ব পাশ করে, কেন্দ্রীয় সরকারের চাকরির সত্ত্ব অনুযায়ী তাদের যে কাজ করার কথা সেই কাজ করেনি, উপযুক্তভাবে সেভাবে পালন করছে না বলেই তিনি নোট দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সেভাবেই নোট যে জানতে চাওয়া হয়েছে যে এটা সত্যি, এই ঘটনা কি হয়নি সেটা নিয়ে, সেই বিষয়ের জন্য জানতে চাইছে। টুইটের ব্যাপারে টুইট তিনি করেছেন, নিশ্চয়ই এই ব্যাপারের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ করে তাকেই তো এরকমভাবে ফাঁসিয়ে দেওয়া হয়। আমরা দেখেছি বাংলার প্রতিটি অলিতে গলিতে যারা প্রতিবাদ করেছে, যারাই তৃণমূলের হোক আর যাই হোক, তাদের বিরুদ্ধে একের পর এক কেস, শয় কেস দেওয়া হয়েছে। তা রাজ্যপালও তো এরকম একটা হতে পারে, এমন একদিন আসতে পারে যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে কেউ ভয় পাচ্ছে। আপনার কাছেই আসছি, এই যে ধরুন করাপশন আর ভায়োলেন্সের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে, প্রথমত আপনার কি মনে হয় সাংবিধানিকভাবে তার সেই জায়গাটা রয়েছে? কেন রাজ্যপাল কি শুধু দেখতে এসেছে, না ভিডিও ফুটেজ দেখবে নাকি? এলাকায় মারছে, এই যে তার মানে তো তিনি কাজ করছেন, কাজ করছেন তো, হ্যাঁ এই লড়াইটা করছেন। আপনি প্রশ্ন করলেন, উত্তরটা নিন, তিনি নিশ্চয়ই করবেন কিনা। সংবিধান অনুযায়ী তাকে দেখার দায়িত্ব রাজ্যের শাসন বিভাগের। তার মানে তার কথা গুরুত্ব দেয় না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তার মানে তার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র কেন্দ্র সরকার গুরুত্ব দেয় না? আমি সেটা বলছি, গুরুত্ব দেয় না। তাহলে এতদিনে তার কথা 355 লেখা যেত, কারণ তিনি তো করাপশন আর ভায়োলেন্সের বিরুদ্ধে লড়াই করছেন। রাজ্যের সংবিধান অনুযায়ী যে পুলিশ অফিসাররা সংবিধানকে মান্যতা দেবে, শাসন করবে, শাসন ব্যবস্থা পরিচালনা করবে। দীপঙ্কর বাবু, আপনার কথা আমি মানছি, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি বলছেন আমাদের রাজ্যে করাপশন এবং ভায়োলেন্স একদম চরম সীমায় পৌঁছেছে, রাজ্যপাল সেটার বিরুদ্ধে লড়াই করছেন, ঠিক? তাহলে সেই কথা যদি রাজ্যপাল কেন্দ্রীয় সরকারকে জানায়, তারপরেও কেন্দ্রীয় সরকার আজ অব্দি 355 বা ওই ধরনের কোনো কিছু করেনি, তার মানে হয় রাজ্যপালকে কথায় গুরুত্ব নেই, নয় আমাদের রাজ্যে এরকম কোনো ঘটনা ঘটছে না। কোনটা ঠিক, কোনটা ঠিক? আমি বলছি, ঠিক আছে, একটা নোট পাঠালেই যে রাজ্য 355 ছাড়া দ্বারা জারি করে দিতে হবে তা নয়। 55 ধারা জারি করার যদি মানদণ্ড সেভাবে পৌঁছায় উচিত। আমরাও ভারতীয় জনতা পার্টি বলছে রাজ্যের আইনের শাসন নেই, শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে পুলিশের উপর যে পরিমাণ পুলিশ আক্রান্ত হচ্ছে, ছেড়ে দিন, মানুষের কথা ছেড়ে দিন। আর তৃণমূলের নেতারা যেভাবে বন্দুক নিয়ে, সেই আলোচনায় আসবো, কিন্তু রাজ্যপাল এই এতদিন ধরে আসার পর থেকে এত লড়াই করছেন, এর আগে জগদীপ ধনখড় এত লড়াই করেছেন ভায়োলেন্স আর করাপশন নিয়ে, তারপরেও কেন্দ্রীয় সরকার এই সরকারকে সরানোর প্রয়োজন বোধ করেননি। তার মানে হয় রাজ্যপালরা বিজেপির হয়ে কথা বলছে, আর নয় কেন্দ্রীয় সরকার মনে করছে এ রাজ্যে কোনো ভায়োলেন্স বা করাপশনের ব্যাপার নেই। আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। তৃণমূল কিভাবে দেখছে? দেখো, আমি তো আবার বললাম যে বিজেপির সাথে যে রাজভবন বা রাজ্যপালের সম্পর্ক, এটা তো বিজেপির কথাতে প্রমাণিত হয়ে গেছে। এর আগে আমরা দেখেছিলাম হাইকোর্টের একজন বিচারপতি, তিনি যখন স্বেচ্ছা অবসর নিয়ে বিজেপির প্রার্থী হলেন, উনি স্বীকার করে নিলেন যে যখন উনি বিচারপতি ছিলেন, মানে চেয়ারে বসতেন, এজলাসে বসে উনি জাজমেন্ট পাস করতেন, উনি তখন বিজেপির সাথে যোগাযোগ রাখছিলেন এবং বিজেপি ওনার সাথে যোগাযোগ রাখছিলেন। তো এখন তো এর থেকে প্রকাশিত যে বিজেপির মুখপাত্র যা বলছেন, তাতে বিরোধী দল রাজভবনে ঢুকতে পেরেছেন কিনা পারেনি, বা বিরোধী দলের নেতা বা কর্মী সমর্থকরা সেই কগনিজেন্স রাজভবন নিচ্ছে, রাজ্যপাল নিচ্ছেন এবং তার বেসিসে উনি কেন্দ্র সরকারকে অ্যাক্ট করতে বলছেন।
এবং দ্বিতীয় কথা, উনি যে টুইটটা করেছেন, উনার লড়াই জারি থাকবে ভায়োলেন্স এবং করাপশনের বিরুদ্ধে। প্রথম কথা বলে রাখি, কনস্টিটিউশন সাংবাদিকভাবে হি ইজ নট ম্যান্ডেটেড টু ফাইট এনিথিং পলিটিক্যাল ইন দিস স্টেট। উনি শুধুমাত্র নমিনেটেড গভর্নর, এখানে একটা ইলেক্টেড সরকার আছে, ইলেক্টেড মুখ্যমন্ত্রী আছে, যে হু ইজ অ্যান্সারেবল টু দ্য পিপল অ্যান্ড টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো সুতরাং গভর্নর এমনকি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে স্পিচটা পড়বেন সেইটা রাজ্য সরকার লিখে দেবে, যেমন প্রধানমন্ত্রী বা কেন্দ্র সরকারের লেখা স্পিচ প্রেসিডেন্ট পড়েন। তো সুতরাং ইনারা নিজের ইচ্ছা বা স্বাধিকার, আমার ভালো লাগলো, আমি প্রচন্ড বড় দেশনায়ক হয়ে গেলাম, আমি এখানে ভায়োলেন্সের বিরুদ্ধে, কারাপশনের বিরুদ্ধে লড়বো, এটা উনি করতে পারেন না, এটা উনার এখতিয়ারই নেই। এর থেকে বোঝা যায় যে এরা সংবিধান মানে না, এরা সংবিধান প্রদত্ত নীতি ন্যায় নিষ্ঠ কোনো কিছু মানে না। আমরা এই আলোচনা থাকবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ইতিমধ্যে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সন্দীপা চক্রবর্তী আমাদের সঙ্গে। সন্দীপ, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত। আমরা যে আলোচনায় ছিলাম, রাজ্যপালের আলোচনার পর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা চর্চা করব। সেই বিষয়টি আজকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া গেল অস্ত্রের ঝনঝনানি। শুধু আজকেই নয়, এর আগেও আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জেলায় আগ্নেয়াস্ত্র চলে আসছে এবং আগ্নেয়াস্ত্র খুব সহজলভ্য হয়ে উঠেছে। আজকে কখনো সেটা আমরা দেখতে পেয়েছি কৃষ্ণনগরে বন্দুকের নল ঠেকিয়ে সেখানে মারা হচ্ছে, বন্দুকের নল দিয়ে মারা হচ্ছে, গুলি করা হচ্ছে, একজন আহত হয়েছেন এবং এভাবেই প্রায় 40,000 টাকা লুট করে নেওয়া হয়েছে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে। কৃষ্ণনগরের ঘটনা, কাঁকসাতে গুলি চালাতে চালাতে পাড়ার মধ্যে দিয়ে ঘুরে বেরিয়েছে দুজন এবং জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই পরিস্থিতি। আর ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের এক ছাত্রনেতা, তিনি বন্দুক হাতে, পিস্তল হাতে তিনি ছবি তুলেছেন। এই প্রত্যেকটি ঘটনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগ্নেয়াস্ত্র কতটা সহজলভ্য তা নিয়েই খুব স্বাভাবিকভাবে চর্চা চলছে। আমি একদম প্রথমে আসবো সন্দীপার কাছে। সন্দীপা, এই পরিস্থিতিটা মানে এই যে এতটা ইজিলি অ্যাভেলেবল হয়ে উঠেছে আগ্নেয়াস্ত্র, সে সম্পর্কে আপনাদের কি ব্যাখ্যা, মানে আপনারা কি মনে করেন? দেখুন, একটা আগ্নেয়াস্ত্র হচ্ছে যে বন্দুক, গোলা, গুলি, বোমা, বারুদ। আরেকটা আগ্নেয়াস্ত্র আজকে আমরা দেখছি দিনে দিনে মানুষের ব্যবহার হয়ে উঠছে। মানুষের ব্যবহার বলতে কিছুক্ষণ আগে আপনি যে টপিকটি নিয়ে কথা বলছেন বা এতক্ষণ পরে আমি এসে জয়েন করলাম, দুঃখিত, আমি ক্ষমা চাইছি সবার কাছে, এতক্ষণ পরে এলাম। যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আলোচনা হচ্ছিল রাজ্যপালের টপিকটা, সেটা নিয়েও যদি আপনি আমাকে অ্যালাউ করেন আমি কিছুক্ষণের জন্য বলবো। দেখুন, প্রথম হচ্ছে যে আজকের দিনে আমাদের মতে এরকম একটা প্রচণ্ড সেন্সিটিভ একটা বিষয়কে নিয়ে রাজ্যপালের যে বিষয়টা, সেটা কিন্তু প্রচণ্ডভাবে সেন্সিটিভ, অ্যাজ ওয়েল এজ যে মহিলা, যে তরুণী উনি কমপ্লেন করেছেন, প্লাস রাজ্যপাল যে ব্ল্যাঙ্কেট ইমিউনিটিটা পাচ্ছে 361 অ্যাকর্ডিং টু আর ইন্ডিয়ান কনস্টিটিউশন, দুটোই প্রচণ্ডভাবে সেন্সিটিভ। এবং আজকের দিনে আমার মনে হয় ওটাকে ওই কংগ্রেস, বিজেপি, তৃণমূল, সিপিআইএম এর মধ্যে না রেখে সাদাকে সাদা এবং কালোকে কালো বলা উচিত আমাদের আজকের দিনে। আমাদের কথা হচ্ছে যে ঠিক আছে, একটা তো ইমিউনিটি পাওয়ার দিয়ে রেখেছে যে রাজ্যপাল এবং আমাদের দেশের রাষ্ট্রপতিকে এরকমভাবে কোনো ফৌজদারি মামলায় করা যাবে না, কিন্তু আমাদের কথা হচ্ছে যে রাজ্যপাল উনি তো দুধকে দুধ সাদাকে সাদা বলার জন্য উনি পাবলিকলি একটা ভিডিও প্রকাশ করেছিলেন যে একটা টাইমে ওই 5টা কত মিনিটে সেই তরুণী রাজভবন থেকে বেরিয়ে রাজভবনের আউটপোস্টের দিকে যাচ্ছেন। তার আগের কোনো ভিডিও নেই, কিন্তু সে অলিন্দে কি ঘটেছে, রাজভবনের ভেতরে কি ঘটেছে সেটার কোনো ভিডিও নেই। আমি সেটাও যদি আমি সেটাকেও যদি তো চিনিয়ে দিলেন রাজ্যপাল এইভাবে, যাকে না না আমি সেটাই বলছি, আমি সেটাকেও যদি একটু আলাদা করে রেখে বলি, রাজ্যপালের কি ব্ল্যাঙ্কেট ইমিউনিটির মধ্যে কি এটাও কি রেসপন্সিবিলিটি বা এটাও কি অধিকারের মধ্যে পড়ে যে নির্যাতিতা উনার এগেইনস্টে কমপ্লেন করেছেন সেই নির্যাতিতাকে গোটা পৃথিবীর সামনে সেই সিসিটিভি ফুটেজের মাধ্যমে নিয়ে আসার? এটা কি রাজ্যপালের এখতিয়ারে পড়ে? যে পূর্ত দপ্তর রাজভবনের দেখভাল করছে, বিঘার পর বিঘা জমির দেখভাল করছে, সে পূর্ত দপ্তর থেকে রাজ্য পুলিশ একটা সিসিটিভি ফুটেজ নিয়েছে, রাজ্য পুলিশ সেগুলো আমাদের সামনে আনেনি, সেগুলো হয়তো মহামান্য সুপ্রিম কোর্টে সেগুলো দেওয়া হবে। আজকে একটা ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট দিয়েছে যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এবং অ্যাটর্নি জেনারেল তিনটে বডি মিলে ডিসাইড করবে যে রাজ্যপালের এই ম্যাটারটা কতটা
361-কে 361-এর এখতিয়ারে এখনো আসে। আমাদের কথা হচ্ছে যে বিজেপি এত সংবিধান চেঞ্জের কথা বলে, যে বিজেপি সভেরেন্টির কথা বার করে দেবে, তারপরে সমাজ কি দুটো শব্দ বের করে দেবে বলে, সংবিধান চেঞ্জ করে দেবে। আচ্ছা 361 কি চেঞ্জ করবে রাজ্যপালের জন্য? যে কোন রকম দাঁড়ান, বিজেপিকে প্রশ্ন করার আগে আমার প্রশ্নটা আগে শুনে নিন, যে কোন রকম এরকম ব্ল্যাঙ্কেট ইমিউনিটি এইরকম ক্ষেত্রে, সেন্সিটিভ ক্ষেত্রে, সেটা ওই তরুণী তো কোনো বাড়ির মেয়ে, কারোর বোন, কারোর স্ত্রী হয়তোবা, কারোর মা হয়তোবা, এটা কি করবে? করবে না। কেন জানেন তো? বিজেপি দলটা আজকের দিনে যেটা তথাগত রায় বলেছেন যে কামিনী কাঞ্চনে ভরে গেছে, সেই জন্য বিজেপি করবে না। যদি করতো তাহলে এতদিনে এই রাজ্যপালকে অন্তত একটা স্থগিতাদেশ দিত ওনার কার্যক্রম থেকে। এবং সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখেছি ব্রিজভূষণের ক্ষেত্রে, ব্রিজভূষণের ছেলেকে যে নির্লজ্জভাবে ওরা টিকিটটা দিয়েছে। বেশ, আমি বিজেপির কাছ থেকে সংক্ষেপে এই বিষয়ে বিজেপির কোনো অবস্থান এখনো অবধি ডিক্লেয়ার হয়েছে আপনাদের? আপনারা তো প্রথমেই বললাম, যদি ব্যক্তিগতভাবে কারোর সাংবিধানিক যে বাধা দিয়েছে, রাজ্যপালের একটা ক্ষমতা, এখানে বলছেন রাজ্যপালের ক্ষমতা সংবিধান অনুযায়ী বলে দেওয়া আছে। না, যেটা ওর যে প্রশ্নটার প্রেক্ষিতে আপনাদের কি এরকম কোনো স্টান্স আছে, অবস্থান আছে? কি আমাদের কি অবস্থান আছে? এই যে যদি রাজ্যপালের পদ থাকবে না, এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। বামপন্থী দল বলে সবাই, অনেকেই বলেছে রাজ্যপালের পদ থাকা যুক্তিযুক্ত না, পদ না, কথা বলছি। বিজেপি যদি কালকে রাজ্যপালের রক্ষা কবচ, আমি সেটাই বলছি, বিজেপি যদি মনে করে রাজ্যপালের পদই থাকবে না, রাজ্যপালের রক্ষা থাকবে না, যদি সংবিধান সংশোধন কোনো প্রস্তাব আনে, কংগ্রেস কি সেটা সমর্থন করবে? সেটা আগে বলুন, কারণ আমাদের তো মেজরিটি নেই এখন সমর্থন। বেশ, এই চর্চার থেকে এবার আমি সর্বসম্মত প্রস্তাব আনুক না, পার্লামেন্টে আনার তো ক্ষমতা আছে, আনুন না। আমি একবার সেটা বলবেন না, কংগ্রেসের কাছে জানতে চাই আছে তো পাপ্পু আনুক না প্রস্তাবটা, রাজ্যপালের পদ থাকবে না, রাজ্যপালের প্রশ্নের উত্তর প্রশ্নতেই ফিরে এসেছে। আমি আসবো রাজ্যপালের রাজ্যে তৃণমূলের বন্দুকবাজদের তাণ্ডব নিয়ে কংগ্রেসের পার্লামেন্টে একটা আনুক প্রস্তাব আনি। শুনলাম, আমি আপনাকে বলা এক সেকেন্ড একটা কথা বলবো, এক সেকেন্ড, আমি ওর একটা সেকেন্ড কথা, ও যে বলছে না, দারুণ বলেছে বিজেপি স্পোক্সম্যান, যে আমাদের তো মেজরিটি নেই, ন্যাচারালি আমরা কি করে রাখবো, কিন্তু যদি বিজেপি প্রস্তাব রাখে তাহলে আমরা মনে হয় যেটা বিরোধী দলের স্পোক্সম্যানটা আছে, আমরা বলছি যে আমরা এটাকে সমর্থন করবো। আরে আপনারা আসবো বন্দুকবাজদের তাণ্ডব নিয়ে, আমি একবার আসবো প্রদেশ কংগ্রেসের আসছি বন্দুকবাজদের তাণ্ডব নিয়ে আমি প্রদেশ কংগ্রেসের মূল্যায়ন শুনতে চাই। সন্দীপা, না, আমাদের কথা হচ্ছে মাননীয়া তো উনি 21শে জুলাই, দুদিন পর 21শে জুলাই আসছে, এক বছর আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মাননীয়া বলেছিলেন উনি আলকাতরা হাতে নিয়ে ঘোরেন, বিরোধীদের হাড়ির খবর সব রাখেন উনি। তা ওনার রাজ্যে, উনার প্রশাসন, উনার ইন্টেলিজেন্সের আন্ডারে ওরা কি করছে? ওরা জানে না কোত্থেকে এই অস্ত্র ভান্ডারগুলো এসে ঢুকছে। উনি তো নিজেও বলেছেন যে বিজেপি ঢোকাচ্ছে, আরে বিজেপি ঢোকাক না, যে কেউ ঢোকাক, রাজ্যে তো এসে ঢুকছে, কোনো একটা রাজ্যের সীমানা অতিক্রম করে তো এসে ঢুকছে। সেগুলো কিভাবে এসে ঢুকছে? তাহলে রাজ্যের ইন্টেলিজেন্স করছেটা কি? সিপিআই, ঘটনাটা তো খুব পরিষ্কার, যেভাবে রাজ্য চলছে এ তো ইট ইজ নট এ গুড গভর্নেন্স। আমাদের কৃষ্ণনগর, কাকসা, ব্যারাকপুরে যা ঘটনা ঘটছে, তার আগে চোপড়ায় ঘটলো, জবলপুরে ঘটলো, পরপর ঘটনা যেগুলো ঘটছে, সেটা হচ্ছে যে অ্যাবসোলিউটলি সমাজ বিরোধীরা যদি রাজ্য চালায় এবং পুলিশ যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, পুলিশের কাছে, ইন্টেলিজেন্সের কাছে তো এই খবর থাকে না তো না, যে এই ধরনের অস্ত্রের ঝঞ্ঝনানি, বোমা, বন্দুক, বারুদ এগুলো কোথা থেকে আসছে। এটা তো স্বরাষ্ট্র দপ্তর এবং পুলিশ মন্ত্রী ন্যাচারালি মাননীয় মুখ্যমন্ত্রী তো এর প্রশ্নের সামনে এসে দাঁড়াবে। আপনিও কি মনে করেন ইন্টেলিজেন্স ফেলিওর, নাকি এর পেছনে অন্য কিছু দেখছেন? না, তো 21শে জুলাইয়ের প্রস্তুতি পর্ব বন্দুক নিয়ে দেখাচ্ছে। আমরা বাগদায় দেখেছিলাম পুলিশের বন্দুক, পিস্তল নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। মুখ্যমন্ত্রী সেদিন কোনো ব্যবস্থা পুলিশ মন্ত্রী হিসেবে নেয়নি কেন? তাহলে তো আজকে এখানে দেবে না। সুভাষিস চক্রবর্তী যে ফিটে মারছে, তৃণমূল ছাত্র পরিষদের ব্যারাকপুরের ওই জোনের সে সভাপতি, এবং টুটু তার ডাক নাম, তার নামে ওখানে গুন্ডা মস্তানি, আমি পুলিশে বলছি যে সে মস্তানি করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল ছাত্র। তারও আজকে ছাপাই গেছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, সে বলছে যে না, ওটা পিস্তলটা খেলনা পিস্তল ছিল, খেলনা পিস্তল ছিল, সেই খেলনা পিস্তল নিয়ে এরকম মস্তানি করছে রাস্তায়। তাহলে এগুলো মমতা ব্যানার্জি তো পুলিশ মন্ত্রী, তিনি পুরো ফিল করে। আমরা বলছি তো প্রশাসনিক
প্রধান হিসাবে মমতা তৃণমূলের উত্তর শুনবো, এই একগুচ্ছ অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলের উত্তর শুনবো। দেখো, প্রথম কথা হচ্ছে যে নিশ্চয়ই কিছু কিছু ঘটনা ঘটছে যেগুলো করা উচিত নয়, এবং এটা পুলিশের একাংশের ব্যর্থতা বা কিছু কিছু ক্ষেত্রেতে হয়তো ইনপুট থাকার কথা সেটা নেই, এবং আমাদেরও বেশ কিছু লোকের নাম এর মধ্যে জড়িয়ে পড়ছে। এটা অত্যন্ত উদ্বেগজনক, এবং এর বিরুদ্ধে আমরা আগেও প্রয়ত্নশীল ছিলাম, এখনও এদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। একমাত্র তৃণমূল কংগ্রেস, যতগুলো দল আছে, যে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধেও এরকম অভিযোগ উঠলে বা এরকম কোনো ঘটনা ঘটলে তার বিরুদ্ধে প্রশাসনিক এবং দলীয় ব্যবস্থা হয়। আজকে জেসিবি হোক বা তাজমুল হোক বা শাহজাহান হোক বা এই যে আরিয়াদহর এই জয়ন্ত হোক, যে এদের সকলেই দিনের শেষে অ্যারেস্ট হতে পারে। তুমি জিজ্ঞেস করতে পারো 2 দিন আগে হলো না কেন, 1 সপ্তাহ আগে হলো না কেন। নিশ্চয়ই এটা আমাদেরও এক মানে সীমিত ব্যর্থতা আমি মেনে নিচ্ছি। কিন্তু যদি এই প্রশ্নটা বিজেপি করে, তখন তো আমি বলবো যে হাতরাসের ভোলে বাবা এখন 1 মাসে এখনো অবধি ধরা পড়েনি, এফআইআরও তার নাম নেই। তারপরে বিলকিস বানু, ব্রিজভূষণ শরণ সিং, তার বিরুদ্ধে পস্কো, এমনকি বিজেপির শীর্ষ নেতা ইয়েডুরাপ্পার বিরুদ্ধে পস্কোর মামলা আছে কর্ণাটকাতে কংগ্রেস সরকার, তাকে মানে অ্যারেস্ট করা তো দূরের কথা, টিকিটই ছোঁয়া হয়নি। আর সিপিএম অভিযোগ করছে, খুব ভালো কথা, 34 বছর এই রাজ্যটা মাস মার্ডারের আখড়া ছিল। কতগুলো নেব, যারা মাস মার্ডারের নায়ক, আজকে সাইবারি হোক বা বিজন সেতু হোক বা মারিকঝাপি হোক, এইসব লোকেরা ধরা পড়া দূরের কথা, এরা রাজ্য মন্ত্রিসভা আলোকিত করে 34 বছর ছিল। এখন মানুষ দেখছে ব্যবস্থা হচ্ছে, ওই জন্য মানুষ তার বিচারে দেখছে যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি আছে, আমরা মেনে নিচ্ছি। কিন্তু যদি যারা অভিযোগ করছে, যা বিরোধীর আসনে বসে, তাদের যে ভয়ানক পাস্ট এবং প্রেজেন্ট, এটা মানুষ শঙ্কিত যে এদের সকলের সাথে মিলনে নিশ্চয়ই তৃণমূলের উন্নত হওয়া, ভালো হওয়ার অনেক জায়গা আছে, এবং আমরা সেই দিকেই এগোচ্ছি, আমরা আরও ভালো হওয়ার চেষ্টা করব। কিন্তু যারা অভিযোগ করছে, তারা নিজের নিজের শাসিত রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখুন কি দুর্দশা করে। দেখা যাক, আমরা এই আলোচনায় থাকবো। তৃণমূল কংগ্রেসের যুক্তিকে বাকিরা কিভাবে দেখছেন শুনবো, তাদের পাল্টা যুক্তি। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনা আমরা ছিলাম, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বক্তব্য যে যেখানে তাদের বিরুদ্ধে যা অভিযোগ হচ্ছে, কিছু জায়গায় কিছু সীমাবদ্ধতা আছে তা স্বীকার করেও তার বক্তব্য, যারা অভিযোগ তুলছেন তারা কিন্তু সেই অভিযোগ তোলার জায়গায় নেই, কারণ তাদের বিরুদ্ধে এর থেকে শতগুণ বেশি অভিযোগ রয়েছে। আমি সেই জায়গা থেকে আরও একটি বিষয়ে আলোকপাত করতে চাইব। আজকে যে 3টি ঘটনার কথা একদম শুরুতেই বললাম, কৃষ্ণনগর, কাঁকসা এবং ব্যারাকপুর, এই কাঁকসার ঘটনার প্রেক্ষিতে 2 পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলি চলেছিল, সেই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার সঙ্গে তার প্রতিবেশীকেও অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু কৃষ্ণনগরের ঘটনায় যে সিসিটিভি ফুটেজ এতক্ষণ ধরে কলকাতা টিভির পর্দায় চলছিল, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এক যুবককে মাটিতে ফেলে মারা হচ্ছে এবং সেখানে গুলি চালিয়ে একজন আহত হয়েছেন, এই যে ছবি আপনারা এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় দেখছেন, সেখানে কিন্তু একে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। অথচ স্থানীয় বাসিন্দারা বলছেন এই নীল গেঞ্জি পরা, যার হাতে বন্দুক রয়েছে, সে এখানকার খুব পরিচিত দুষ্কৃতী। আমি সিপিআই এর কাছে আসবো, কিভাবে দেখছেন, কেন গ্রেপ্তার করা হয়নি, কি মনে করেন? না, আইনটা এমনকি মানে ব্যারাকপুরের ঘটনায় সেই অভিযুক্ত টিএমসিপির ছাত্র নেতাকেও গ্রেপ্তার করা হয়নি। না, গ্রেপ্তার করা হয়নি মানে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা, এটা একটা তো জরুরি বিশেষণ। যারা বলছেন বা যারা ভাবছেন, আমরা বলছি গুড গভর্নেন্স। গুড গভর্নেন্সের জন্য তো ভোট বা তার মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। তা আমাদের বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার, সমাজ বিরোধীরা পশ্চিমবঙ্গ চালাবে না আইন মতো নির্বাচিত সরকার চালাবে সরকার, এটাই তো মূল বিষয়। যারা আইন ভাঙছে, সমাজ বিরোধীরা, দুষ্কৃতিকারীরা, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না পুলিশ। এবং পুলিশটা কেন নিচ্ছে না? দুটো বিষয়, একটা হচ্ছে তাদের কাছে খবর থাকছে না, তা না, কিছুটা জায়গায় নেগলিজেন্সি আছে, খবর না পাওয়ার একটা হয়তো অভাব থাকতে পারে, কিন্তু একটা বিশেষ দলের সঙ্গে যুক্ত, শাসক দলের সঙ্গে যুক্ত বলেই পার পেয়ে যাচ্ছে, যুক্ত যারা দুষ্কৃতি করছেন, অন্যায় করছেন, সন্দীপা চক্রবর্তী ধরা হচ্ছে না। সো সিম্পল লাইক দিস।
যেভাবে মুখ্যমন্ত্রী এন্ডোর্স শুনি। করেন অন্যায়গুলোকে। না, আমি তো শুরুতেই বললাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে বিরোধীদের হারির খবর থাকে, কিন্তু ওনার নাকের তলা দিয়ে, নাকের ডগা দিয়ে এই রকমের অস্ত্র শস্ত্র এসে ঢুকছে বাংলায়, এরকমের গুন্ডা বদমাইশ তৈরি হচ্ছে, 2 আনারও মূল্য নিয়ে এরকম চুনোপুটি নেতা তৈরি হচ্ছে। আপনি ভাবুন, আমি এটা করতে পারবো যদি আমার মাথায় পুলিশের হাত না থাকে, আমি তো বলে নি দাদা, যদি লোকাল নেতাদের হাত না থাকে, যদি কাউন্সিলরদের হাত না থাকে, যদি প্রশাসনের হাত না থাকে, আমরা এখানে যতজন আছি। বিরুদ্ধে অভিযোগ তুললেন যে আপনাদের কংগ্রেসের সরকার থাকা সত্ত্বেও সেখানে গ্রেফতার করা হয়নি। হ্যাঁ, তো তাহলে ঠিক আছে, তাহলে মানে কংগ্রেস ওটা করেছিল বলে আপনারাও এটা করবেন, মানে তৃণমূলও এটা করবে। হ্যাঁ, জাস্টিফিকেশন, মানে এটা করবে, মানে তার মানে যে বদলা নয় বদল চাই যে স্লোগানটা দিয়ে এসেছিল, তো সেখানে তাহলে বদলের কোনো কিছুই দেখছি না। আমি একটু শেষ করিনি, কেন করছে আপনি যে প্রশ্নটা সিপিআই কে প্রশ্ন করেছেন, কেন করছে? আমাদের রাজ্যে গত 12 বছর ধরে প্যারালাল দুটো ইকোনমি চলছে। একটা ইকোনমি যেটা হচ্ছে আপনার রাজ্যে কোনো রকম কোনো শিল্প নেই, কোনো কাজ নেই, কিচ্ছু নেই, কোনো চাকরি নেই, শুধুমাত্র রাজ্যের রেভিনিউ আসে আবগারি দপ্তর থেকে। 2 নম্বর সেটা সরকারি রাজ্যকোষে যাচ্ছে। 2 নম্বর ইকোনমি যেটা তৃণমূলের নেতাদের পকেট ভরাবার জন্য হচ্ছে, সেটা হচ্ছে এক্সটর্শন, জমির দালালি, জমি দখল, এইরকম তোলাবাজি, এইগুলোকে প্রশ্রয় দিচ্ছে বলে, এবং রাজ্যে শুধুমাত্র ভাতার পর ভাতা দিচ্ছে এবং কাজ নেই, সেই জন্যই আজকে যুব সমাজকে বিপথে ঠেলে নিয়ে গিয়ে বিজেপি দীপঙ্কর সরকার। দেখুন, এইসব ঘটনা তো প্রথমে যখন আসছিল মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় এসেছে, বলেছে, প্রথমে অনেকবারই বলা হয়েছে যে ঘটনাগুলো অনেকগুলো সাজানো সত্যতা নেই, পরবর্তীকালে দেখা গেছে তার থেকে অনেক সত্যতা বেরোচ্ছে। দ্বিতীয় একটা যে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, তখন পুলিশ ব্যবস্থা নিতে পারে না এটা আমরা বিশ্বাস করি না। কারণ পুলিশকে যদি উপযুক্ত ক্ষমতা পাওয়ার যে কাজ নিয়ে পুলিশের করার কথা সেটা যদি যথার্থ করতে দেওয়া হয়, তাহলে পুলিশ ব্যবস্থা নিতে পারে, সেটা সারা সব জায়গায় তার প্রমাণিত আছে। আর হচ্ছে গিয়ে যে এই দেখুন, এরা তো ভোটের কারিগর, এরাই তো ভোট করে তৃণমূল কংগ্রেসের হয়ে। তৃণমূল কংগ্রেস তো ভোটের সময় এদেরকে ব্যবহার করে, তার জন্য এদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে দেয় না। নাহলে সোনারপুরে সামান্য ওই সাদ্দাম নামের যে সে অত বড় দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, একের পর এক বারাসাতের বুকে জমির পুকুর ভরাট হচ্ছে, বিএলআরও কালকে নিষেধ করেছে যে করতে যাবেন না, আজ ভোট থেকে সেখানে আবার জেসিবিতে চালু হয়ে গেছে, থানায় যে জানাচ্ছি থানা থেকে যাচ্ছে না। আপনাদের মিডিয়ায় খবর এসছে, এগুলো তো হচ্ছে পুলিশের সামনে, পুলিশকে যথার্থভাবে কাজ করতে দেওয়া হয় না বলেই পুলিশ। কি উত্তর রয়েছে তৃণমূল কংগ্রেসের? না, আমি তো আগেই বললাম যা বলার, শুধু যেহেতু গৌতম দাস সন্দীপা বলছিল, আমি দুটো উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে যে সিপিআইয়ের, দেখুন সিপিআইয়ের বিড়ম্বনাটা বুঝছি, দীর্ঘ 34 বছরে ওরা এরকম অভিযোগ করতো, তখন বলতো যে সিপিএম ক্ষমতা ব্যবহার করে পেটাচ্ছে, হ্যাঁ, কিন্তু তারা সরকারে থাকতো। এখন আবার অভিযোগ করছে, আমরা কিন্তু মেনে নিচ্ছি যে 2-1টা জায়গাতে আমাদের কর্মীরা এর সাথে যুক্ত হয়ে পড়ছে, পার্টি ব্যবস্থা নিচ্ছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, হয়তো কেউ 12 ঘন্টায় হয়নি, 24 ঘন্টায় হবে। কিন্তু কর্ণাটকে আমি একটা উদাহরণ দিচ্ছি, কংগ্রেস সরকার, সেখানে ব্যাঙ্গালোরে এত বড় একটা ব্লাস্ট হলো, সেই ব্লাস্টের পর সে দুর্বৃত্তরা তার কর্ণাটক পুলিশ প্রশাসন ধরতে পারলো না, সে পালিয়ে গেল। কিন্তু কোথা দিয়ে পালানো? ন্যাশনাল হাইওয়ে কে ম্যান করে? মোদী সরকার। একটা রাজ্যতে ধরতে পারলো না, কোথায় ধরা পড়লো? পশ্চিমবাংলাতে এসে যখন শুভেন্দু অধিকারীর প্রায় পাড়াতে দীঘাতে লুকিয়েছিল, পশ্চিমবাংলা পুলিশ গিয়ে তাকে ধরলো। তো আমরা এই বাগদাতে দেখলাম একজন দুর্বৃত্ত, একজন ঘোষিত অপরাধী নয়, সে সন্ত্রাসবাদী। কে অভিযোগ করছে? উত্তরপ্রদেশ পুলিশ। সে ওখানে কেলেঙ্কারি করে এবং সন্ত্রাসবাদী কাজকর্ম করে এখানে লুকিয়েছিল, বাগদাতে বিজেপির যুব নেতা, তাকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের হাতে দিয়েছিল। এখন এটাই তো আমরা দেখছি যে অন্য রাজ্যে আবার এখানে এসে ধরা পড়ে, এখানে অপরাধ সংগঠিত হচ্ছে না। আজকে স্বতঃপ্রণোদিত হয় সেগুলোকে গ্রেফতার করেছে। আমি খুব ভাবলাম হাতরাসে এতগুলো লোক মারা গেল, সেই ভোলে বাবার নামও এফআইআর নেই, এখন 1 মাস হতে চলে গেল। আমরা প্রত্যাশা রাখবো পুলিশ তার সেই কাজ পুলিশ করবে, এবং যে সমস্ত দুর্বৃত্তদের এত সহজে আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের দাপাদাপি করতে দেখছি, তাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে, আমরা এইটুকু প্রত্যাশা তো রাখতেই পারি প্রশাসনের কাছে। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন দীপঙ্কর সরকার, কৃষাণু মিত্র, সন্দীপা চক্রবর্তী, গৌতম রায়। আপনাদের সকলকেই আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।